গল্পকথন বাই মৌমিতা চ্যানেলে আমাদের আজকের নিবেদন আহমেদ চঞ্চলের লেখা ছোট গল্প জ্বরের ঘোরে অথবা অমীমাংসিত রহস্য। অফিস থেকে বের হয়ে রাস্তায় নামতেই চারিদিকে কেমন যেন আলোর ঝলকানির মতো মনে হলো। একটু পরেই ব্যাপারটা বুঝে গেলাম। সামনের 5 তারা হোটেলটা আজ আলোকসজ্জার আয়োজন করেছে। সে কারণেই কিনা জানি না, চারপাশে একটা উৎসবের আমেজ পাওয়া যাচ্ছে। আকাশে মেঘেদের আনাগোনা, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। হঠাৎ খেয়াল হলো আমি শাহবাগের দিকে হাঁটা শুরু করেছি, অথচ আমার গন্তব্য হলো মিরপুর। রাস্তায় যানবাহনের বিশাল জটলা, একটা গাড়ির গায়ে আরেকটা গাড়ি লেগে রয়েছে, নড়াচড়ার কোনো নাম নেই। আগামী রবিবার জন্মাষ্টমীর ছুটি থাকার কারণে একটানা 3 দিন ছুটির কবলে পড়েছে দেশ। মানুষ পাগলের মতো যে যার গন্তব্যের দিকে ছুটে চলেছে। আমার শরীরের ভিতর কাঁপুনি দিয়ে শীত শীত অনুভূত হলো। বোধহয় জ্বর আসবে। ইদানিং দেশ জুড়ে জ্বরের মহোৎসব চলছে। ফেসবুকের ওয়ালে ওয়ালে চিকুনগুনিয়া নামক কি একটা আফ্রিকান জ্বরের একক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। সরকার ইচ্ছা করলে এ মাসটাকে জাতীয় জ্বর মাস হিসাবে স্বীকৃতি দিয়ে দিতে পারত। একটানা হাঁটার ফলে গলা শুকিয়ে গেছে। আজিজ মার্কেটে এসে ঢকঢক করে 1 বোতল পানি শেষ করে চেনা কোনো মুখ মনে মনে সন্ধান করতে লাগলাম। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে বুঝে গেলাম আজ আর পরিচিত কাউকে এই অঞ্চলে পাওয়া যাবে না। অগত্যা শাহবাগ মোড়ের দিকে হাঁটা শুরু করলাম। শাহবাগে ফুলের দোকানের কাছে আজকে মাত্র 2 জন রিক্সাওয়ালা দাঁড়িয়ে আছে। একজন বুড়ো চাচা রিক্সার উপর বসে লাল চা খাচ্ছে, আর একজন মধ্যবয়সী সাদা ধপধপে স্যান্ডো গেঞ্জি পরে আছে। রিক্সাওয়ালাদের গায়ের গেঞ্জি এত পরিষ্কার হয় তা আগে কখনোই আমার জানা ছিল না। আমার খুব ইচ্ছা হলো এই মানুষটার রিক্সায় যাত্রী হতে। মামা যাবেন নাকি? কই যাইবেন? নির্দিষ্ট কোথাও না, এই ধরেন আপনার রিক্সায় চড়ে পুরান ঢাকা ঘুরে বেড়াবো। 2 থেকে 3 ঘন্টা ঘুরবো, আপনার 500 টাকা দেব। যাবেন আপনি? যা ভেবেছিলাম ঠিক তাই। রিক্সাওয়ালা খুব ভালো কিসিমের লোক, আর আমার রিক্সা চলছেও সেই রকম গতিতে। পলাশী বাজারের কাছে এসে রিক্সা চালক আপন মনেই বদরুন্নেসা কলেজের দিকে টার্ন নিল। আমি আসলে এদিকেই যেতে চেয়েছিলাম। হঠাৎ ঠান্ডা বাতাস ছাড়া শুরু করেছে। এরকম ঠান্ডা বাতাস এলে বৃষ্টির আর কোনো সম্ভাবনা থাকে না। প্রবাহমান বাতাসে হুট করে বেলি ফুলের সুবাস পেলাম। 2টি কিশোর কিশোরী মোড়ের কাছে দাঁড়িয়ে বেলি ফুলের মালা বিক্রি করছে। মনে পড়ে গেল আজ থেকে ঠিক 20-21 বছর আগে ঠিক এখানে দাঁড়িয়েই 10-12 বছরের সমবয়সী ভাই বোন বেলি ফুলের মালা বিক্রি করত। কবিতাকে এ পথে বাড়ি পৌঁছে দেওয়ার সময় প্রতিদিন ওকে 3টি করে বেলি ফুলের মালা কিনে দিতাম। তখন প্রতি পিস মালার দাম ছিল 2 টাকা করে, আর একসাথে 3টে মিলে 5 টাকা। কবিতার সাথে আমার টানা 3 বছরের প্রেম ছিল। অনেক ঘুরেছি আমরা দুজন, ঢাকার এ প্রান্ত থেকে ও প্রান্ত করে বেড়াতাম। এই ওল্ড টাউনের প্রতিটি অলিগলিতে ওর সাথে আমার হাজারো স্মৃতি মিশে আছে। কবিতার সাথে আমার যখন প্রথম পরিচয় হয়, তখন আমরা দুজনেই একটা চরম মানসিক ক্রাইসিসে ভুগছি। আমি ঠিক তখন রিয়ার সাথে ব্রেকআপের ধকলটা ঠিকমতো কাটিয়ে উঠতে পারিনি। রিয়া ছিল আমার শৈশব কৈশোরের খেলার সাথী, আমার প্রথম প্রেমিকা। আমার সাদামাটা গ্র্যাজুয়েশন আর অনিশ্চিত ভবিষ্যৎ দেখে বুদ্ধিমতী রিয়া দীর্ঘ 1 যুগের প্রেমের পাট চুকিয়ে প্রবাসী চকচকে ছেলে দেখে বিয়ে করে গ্লাসগোতে সেটেলড হয়ে গেল। রিয়ার চলে যাওয়াটাই মূলত আমার জীবনের কাল হয়ে দাঁড়ালো। আমি লেখাপড়া খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে উদ্ভ্রান্তের মতো দিন কাটাতে লাগলাম। একইভাবে কবিতারও তখন একটা ছেলের সাথে সদ্য ব্রেকআপ হয়েছে।
এরকম একটা টানাপোড়েন পরিস্থিতিতে আমাদের দুজনেরই কবিতার সাথে আমার পরিচয় হয়। পরিচয় আমার রুমমেট জাহিদ কবিতাকে পড়াতো। জাহিদের বাবা মারা যাওয়ার কারণে আমি 27 দিনের জন্য প্রক্সি টিউটর হিসাবে কবিতাকে পড়াতে যাই। ওই 27 দিনেই আমাদের পরিচয় প্রেমে পরিণত হয়। আমাদের প্রেমটা খুব ভালোই চলছিল। দুজনেই যেন আবার নতুন করে শুরু করেছিলাম। স্বপ্নের মতো করে দিনগুলো কেটে যাচ্ছিল। একদিন খুব ভোরে কবিতা হঠাৎ তার ছোট ভাইকে নিয়ে আমার মেসে হাজির। ও সাধারণত আমার মেসে কখনোই আসতো না। আমি বুঝতে পেরেছিলাম নিশ্চয়ই কোনো খারাপ ব্যাপার আছে। খুব স্বাভাবিক ঢঙে কবিতা আমাকে জানিয়েছিল, আজ সন্ধ্যায় বাবা তোমাকে বাসায় যেতে বলেছে। বাবা তোমার ইন্টারভিউ নেবেন। আজই তুমি চিরজীবনের জন্য আমার হবে, নতুবা আমাকে চিরতরে হারাবে। সেদিন সন্ধ্যায় আমি গিয়েছিলাম কবিতার বাবার সাথে দেখা করতে, এবং সেদিন দুর্ভাগ্য আর ঔদাসীন্য আমাকে চিরতরে গ্রাস করেছিল। আমি যে শার্টটা পরে গিয়েছিলাম তার কলারটা একটু ছেঁড়া মতো ছিল। যাই হোক, সেদিনের দৃশ্যপট অনেকটা বাংলা সিনেমার মতোই হয়ে গেছিল। সেই খারাপ অভিজ্ঞতা আমি খুব ঘটা করে আর লিখতে চাই না। ওই দিনের পর থেকে কবিতার সাথে আমার আর কোনো দিন দেখা হয়নি। আমার খুব ইচ্ছা ছিল জীবনে বড় কিছু হতে পারলে আমি কোনো একদিন কবিতার বাবার সামনে গিয়ে দাঁড়াবো। তারপর প্রায় 21 বছর কেটে গেছে। বুড়িগঙ্গা নদীর যে অংশটা কবিতাদের বাড়ির পাশ দিয়ে শহীদ নগরের দিকে গিয়েছিল সেটা শুকিয়ে গেছে। পুরাতন ঢাকার মানুষ শুদ্ধ ভাষায় কথা বলা শিখেছে। কামরাঙ্গীর চরে বিদ্যুতের আলো জ্বলেছে, গ্যাসের লাইন গেছে। কবিতার বাবাও বুঝি মরে ভূত হয়েছে। শুধু আমার আর ওনার সাথে দেখা করা হয়ে ওঠেনি। কবিতার কিছু বান্ধবী ছিল আমার পরিচিত। ওদের কাছে জেনেছিলাম পুরান ঢাকার এক ধনাঢ্য ব্যবসায়ীর একমাত্র পুত্রের সাথে কবিতার বিয়ে হয়। ছেলেদের চকবাজারের কাছে নিজেদের 7 তলা বাড়ি। এছাড়া ঢাকাতে আরও 3টে বাড়ি আছে। এটাও শুনেছিলাম যে কবিতার বাবা কি এক কারণে আর্থিক দৈন্যতায় পড়ে গিয়ে তাদের ওল্ড টাউনের বাড়িটা বিক্রি করে দিয়ে পল্লবীতে ভাড়া বাসায় থাকা শুরু করেছিল। এসব কিছুই আমার সাথে ছাড়াছাড়ি 3 মাস সময়ের মধ্যের ঘটনা। তারপরে আমি আর কোনো কিছুই জানি না। আমিও মাঝে পেশাগত কারণে কিছু সময় ঢাকার বাইরে কাটিয়ে আসি। বিয়ে করে পুরোপুরি সংসারী হয়ে যায়। আমার আর মনেই থাকে না কবিতা বা সেদিনের কোনো কথা। রিকশাওয়ালার আকস্মিক প্রশ্নে আমি যেন মহাসিন্ধুর ওপার থেকে আবার এই জগতে ফেরত আসলাম। সোজা চকবাজারের দিকে চলেন। একুশ 22 বছর আগে উর্দু রোডের ঢাল দিয়ে উঠে গিয়ে হরনাথ ঘোষ রোড আসার আগেই হাতের বাম দিকে ছোট একটা বাগান সদৃশ ফাঁকা জায়গা ছিল, যেখানে পাশাপাশি 2টি বকুল ফুল গাছ আকাশের দিকে মাথা তুলে দাঁড়িয়ে থাকত। ঠিক ওই জায়গাতেই কবিতা প্রতিদিন আমার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করত। আমি আমাদের মেসবাড়ি থেকে বেরিয়ে লালবাগ চৌরাস্তা থেকে একেবারে টিএসসি পর্যন্ত রিক্সা ঠিক করতাম। মাঝখানে রিক্সা থামিয়ে ওই বকুল গাছতলা থেকে কবিতাকে রিক্সায় তুলে নিতাম। অনেক বছর পর আজ আবার রিক্সায় করে ঠিক ওই স্মৃতি বিজড়িত জায়গাটা ক্রস করছি। এখন দেখি সেখানে বড় বড় কয়েকটা অ্যাপার্টমেন্ট উঠে গেছে। ঢাল শেষ করে আমার রিক্সা গতির সাথে হরনাথ ঘোষ রোডে এসে পড়বে। ঠিক এমন সময় আমি চিৎকার করে উঠলাম, মামা রাখেন রাখেন রাখেন। আমার রিক্সার ঠিক সামনে কবিতা দাঁড়িয়ে। 21 বছরে ওর চেহারার খুব একটা পরিবর্তন আসেনি। আমার চিনতে একটুও কষ্ট হয়নি। শুধু একটু রোগাটে এবং ক্লান্ত লাগছে, সেটা ওর গায়ে লেপ্টে থাকা ময়লা জীর্ণ শাড়িটার কারণেও হতে পারে। কবিতা, কেমন আছো তুমি? আমাকে চিনতে পারছো? এত বিশ্রী মোটা হয়ে গেলেই কিভাবে চিনব? এত মোটা হলে কিভাবে তুমি? আগের মতো যেন চিকনা বলে উপহাস করতে না পারো, তাই মোটা হয়ে গেছি। এসো,
রিকশায় উঠে বসো। কোনো রকম কথা ছাড়াই কবিতা আমার রিকশায় এসে বসলো। রিকশা আবার চলতে শুরু করছে। তুমুল গতিতে আমরা অতীত দিনের মতো একটানা কথা বলে চলেছি। আমি পরপর প্রশ্ন করে যাচ্ছি, কবিতা উত্তর দিচ্ছে। আর কখনো বা কবিতা আমাকে প্রশ্ন করছে, আমি উত্তর দিচ্ছি। আমাদের সংসার, খুঁটিনাটি সব কিছু নিয়েই কথা হচ্ছে। মনটা খারাপ হয়ে গেল কবিতা খুব অশান্তিতে আছে জেনে। ওর স্বামী ফয়সাল রহমান পুরানো ঢাকার নামকরা চুইংগাম ব্যবসায়ী। শুরু থেকেই নাকি কবিতার সাথে ঠিকমতো বনাবনি হয়নি। ফয়সাল সাহেব ব্যবসার বাইরে আর মাত্র 3টি জিনিস বুঝেন, তা হলো মদ, জুয়া আর নিত্য নতুন নারী। এর বাইরে কোনো কিছু নিয়েই তার কিঞ্চিত আগ্রহ নেই। বাসর রাতে ঘরে ঢুকেই নাকি কবিতার কাছে একটা কুৎসিত নোংরা আবদার করেছিল। চোখের জলে ভেসে কবিতাকে সেই আবদার মেটাতে হয়েছিল। সেই ঘটনার পর থেকে কবিতা জেনে গিয়েছিল যে ফয়সাল সাহেব একটা বিকৃত চরিত্রের অধিকারী। প্রায় রাতেই বাইরে থাকতো কবিতার স্বামী। মাঝে মাঝে দেশের বাইরে চলে যেত কবিতাকে কোনো কিছু না জানিয়েই। এ সব কিছু নিয়েই কবিতার সাথে ওর বাবার প্রায় বাকবিতণ্ডা হতো। সব শেষ কবিতার বাবা মলিন মুখে একাকী চুপচাপ বসে থাকতেন। কবিতার প্রথম বিবাহবার্ষিকীর দিন ওর বাবা হার্ট অ্যাটাক করেন। হাসপাতালে নেওয়া মাত্রই ডাক্তার ঘোষণা দেন তিনি আগেই মারা গিয়েছেন। ফয়সাল সাহেব তখনও বিজনেসের কাজে চায়নাতে ছিলেন। কবিতাদের সংসারে প্রতিদিনই কিছু না কিছু নিয়ে অশান্তি লেগেই থাকত। সেটা আরও চূড়ান্ত রূপ লাভ করে কবিতার বাবার মৃত্যুর পর। তোমার বাচ্চা কাচ্চা কি? তুমি তো দেখি আগের মতোই কম বুঝো। ফয়সাল তো সুস্থ স্বাভাবিক যৌনতায় বিশ্বাসী ছিল না। বাচ্চাটা হবে কিভাবে? আমি দুঃখিত, বিষয়টি এর চেয়ে খুলে আমি বলতে পারবো না। আমি পরিস্থিতি হালকা করে নেবার ইচ্ছায় কথা ঘুরিয়ে নিলাম। তো তুমি এখন কোথায় যাবে? কোথায় যাব মানে? তোমার পাশে বসে রিকশায় ঘুরে ঘুরে রাতের ঢাকা দেখব? দাঁড়াও, তার আগে কিছু একটা খেতে হবে। মারুফ, আমার খুব খিদে পেয়েছে। কোথায় খাওয়াবে বলো তো? তুমি কোথায় খেতে চাও বলো? বললেই কি পারবে তুমি? হোটেল রয়্যালে খাওয়াবার টাকা আছে তোমার কাছে? তুমি কি যে বলো, সেদিন কি আর আছে নাকি? এখন তুমি চাইলে থাইল্যান্ডের লং বিচেও তোমাকে খাওয়াতে পারি। কথাটা বলেই পকেট থেকে মানিব্যাগ বের করে কবিতাকে দেখালাম। না, অন্য কোথাও খাবো না, আমি হোটেল রয়্যালেই খেতে চাই। যে রয়্যালে খেতে চাইলে তুমি টিউশনির বেতন পাবার উছিলা দিয়ে মাসের 10 তারিখ পর্যন্ত অপেক্ষা করাতে, ঠিক সেই রয়্যালেই খেতে চাই আমি। হোটেল রয়্যালের সামনে এসে রিক্সাওয়ালাকে বিদায় দিয়ে দিলাম। 500-র পরিবর্তে ওর হাতে একটা চকচকে 1000 টাকার নোট তুলে দিলাম। হোটেলে ঢুকতেই আমি অবাক হয়ে গেলাম। 21 বছর আগে যে ওয়েটারটা আমাদের খুব বেশি পরিচিত ছিল, আজ এত বছর পর ঠিক সেই ওয়েটারটাই এসে আমাদের টেবিলের সামনে দাঁড়িয়েছে। কবিতা সেই আগের মতোই কাচ্চির সাথে ওর প্রিয় রেশমি কাবাব মিশিয়ে খেতে লাগলো। খাওয়া প্রায় শেষের দিকে কবিতা বলে উঠল, কৃপণতা করছো নাকি মারুফ? লাবাংয়ের অর্ডারটা কেন দিচ্ছ না? আরে না, কিসের কৃপণতা, লাবাংয়ের কথা ভুলেই গেছিলাম। খাওয়া শেষ করে আমরা যখন লালবাগ চৌরাস্তায় এসে দাঁড়ালাম তখন বেশ রাত। আমি বাসায় ফিরে যাওয়ার ইঙ্গিত দিয়ে বললাম, তাহলে তুমি কোন দিকে যাবে? কোন দিকে যাব মানে? এখন আমি তোমার সাথে সদরঘাটে যাব। সেই আগের মতো লঞ্চ ঘাটে হাত ধরাধরি করে দুজন পাশাপাশি বসে থাকব। টার্মিনাল থেকে সাইরেন বাজিয়ে একে একে সব লঞ্চ ছেড়ে দিবে, তবুও আমরা উঠব না। মারুফ, দাঁড়িয়ে আছো কেন? রিক্সা ডাকো। দাম দর ঠিক করে নিও, তোমার তো আবার রিক্সায় উল্টোপাল্টা ভাড়া দেওয়ার স্বভাব। আরে পাগলি, কিসের রিক্সা? দিন পাল্টেছে না। কথাটা বলেই আমি পকেট থেকে আইফোন বের করে উবার অ্যাপে টিপ দিলাম। আমরা আজ মূল ঘাট থেকে সোয়ারি ঘাটের দিকে একটু সরে এসে বসেছি। সদরঘাটের আবছা আলো আধারিতে একটা সদ্য পরিত্যক্ত লঞ্চের পাটাতনে আমি আর কবিতা পাশাপাশি বসে আছি।
ভাদ্র মাসের বুড়িগঙ্গা যেন আগের সেই হারানো যৌবন ফিরে পেয়েছে। রাত অনেক হয়েছে, প্রায় সব কয়টা লঞ্চ ঘাট ছেড়ে একে একে গন্তব্যের দিকে রওনা দিয়েছে। এখানে কোলাহল একেবারেই নেই বললেই চলে। আমরা দুজনেই নীরব হয়ে বসে আছি। কবিতায় প্রথম নীরবতা ভেঙে উঠল। মারুফ, তোমার ওই কবিতাটা মনে আছে? কোনটা? উৎপল কুমার বসুর কবিতাটা। ওই কবিতা তো ভুলে যাওয়ার নয়, তবে শোনাও না। আমি আবৃত্তি করার চেষ্টা করলাম। যে তমসা নদীর তীরে আমি আজ বসে আছি, তার বালুকণাগুলি আমাকে জানাতে চাইছে আমি জল থেকে কতটা পৃথক। তার ঢেউগুলি আমাকে বোঝাতে চাইছে আমি গাছ নই, আর গাছের আড়ালে ওই ধাঙর বস্তির এক মদ্যপানরত যুবক আমাকে বলতে চাইছে আমি পক্ষীরাজ, মেঘ থেকে নামলাম। এইমাত্র সাক্ষাৎ তারই চোখের সামনে। হবেও বা। তাহলে বর্ষার আধারে সকালে আমি ডানা গুজে বসে থাকি, রোদ উঠলে উড়ে যাব। সেদিন সদরঘাট থেকে অনেক রাতে বাসায় ফিরলাম বৃষ্টিতে কাক ভেজা হয়ে। শেষ রাত থেকেই প্রচণ্ড জ্বর শুরু হলো। ওরকম জ্বর আমার জীবনে কখনো হয়নি। সমস্ত শরীরে জয়েন্টে জয়েন্টে ব্যথা ছিল। সারা গায়ে ফোস্কার মতো কি যেন উঠেছিল। মাথার চুল পড়ে গেল। একটানা প্রায় 1.5 মাস বিছানায় পড়ে থাকলাম। সুস্থ হয়ে অফিসে যেতেই কাজের চাপে কবিতার কথা এক প্রকার ভুলেই গেলাম আমি। মাঝে মাঝে হুট করে যে মনে পড়তো না তা না, ভাবতাম আবার একদিন সময় করে পুরানো ঢাকায় যাব। এভাবে বেশ কিছুদিন চলে গেল। তখন শীতের প্রায় শেষ, খুব সম্ভবত মার্চ মাসের মাঝামাঝি হবে। আমি স্যুটেড বুটেড হয়ে চট্টগ্রাম রেল স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছি। এমন সময় খেয়াল করলাম শাড়ি পরা একটা মেয়ে দূর থেকে আমার দিকে বারবার তাকাচ্ছে। প্রথমে চিনতে কষ্ট হলেও পরক্ষণে মনে পড়ে গেল মেয়েটা কবিতার সেই সময়ের বান্ধবী না মুক্তা। মুক্তার সাথে আলাপচারিতা শুরু হতেই উঠে এলো কবিতার কথা। শাড়ির আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে মুক্তা যা বলে গেল তা শুনে আমি একেবারে বরফের মতো হিমশীতল হয়ে গেলাম। কবিতা যেদিন মারা যায় আমি অনেক চেষ্টা করছি আপনাকে খবরটা দিতে, কিন্তু পারিনি। আপনার কোনো প্রকার মোবাইল নাম্বার বা ঠিকানা আমার জানা ছিল না। আর আমি শুনেছিলাম আপনি গ্রামে চলে গেছেন, আপনি নাকি ওখানেই সেটেল হয়েছেন। কবিতা মারা গেল কবে, কিভাবে? ওর বাবা মারা যাওয়ার ঠিক 2 মাস পর, অর্থাৎ ওর বিয়ে হবার 1 বছর 2 মাস পরে। নিজের ঘরে সিলিং ফ্যানের সাথে রশিতে ঝুলে গলায় ফাঁস দিয়েছিল। ঢাকা মেডিকেলে নেবার 1 ঘন্টা পরেই ডাক্তার কবিতাকে মৃত ঘোষণা করে। সে তো অনেক আগের কথা। তাহলে কিছুদিন আগে যে? কিছুদিন আগে কি? না, কিছু না। আমার মাথার ভেতরে একটা ঝিঝি পোকা বনবন শব্দ করতে লাগলো। আমি 2 হাত দিয়ে আমার মাথাটা শক্ত করে ধরে রইলাম। মনে হলো আবার আমি ক্রমশ সেদিনের জ্বরের ঘোরের মধ্যে ঢুকে যাচ্ছি। এতক্ষণ শুনছিলেন আহমেদ চঞ্চলের লেখা ছোট গল্প জ্বরের ঘোরে অথবা অমীমাংসিত রহস্য। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। আজকের মতো বিদায়।